আজকে আমরা এমন একটা ব্যাংকের অ্যানালাইসিস করব যে ব্যাংকের স্টক বিগত এক বছরে 50%-এর চেয়েও বেশি রিটার্ন দিছে এবং 2025 সালে এই ব্যাংকের ফাইন্যান্সিয়াল রেজাল্ট অনুযায়ী ব্যাংকের নেট প্রফিট এবং ইপিএস গ্রোথ এক বছরে 31%-এর চেয়েও বেশি। এই ব্যাংক শেয়ার হোল্ডারদের জন্য মোট 30% ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, 15% ক্যাশ এবং 15% স্টক। হ্যাঁ, আমি জানি আপনি এতক্ষণে বুঝেই গেছেন আমরা সিটি ব্যাংকের কথা বলতেছি। 2024 সালের তুলনায় 2025 সালে সিটি ব্যাংকের নেট প্রফিট টোটাল গ্রো করছে 300 কোটি টাকার বেশি, তার মানে 31% গ্রোথ। এবং এই প্রফিট গ্রোথ দেখে শেয়ার হোল্ডাররা অনেকেই বলতেছেন যে সিটি ব্যাংক নেক্সট মাল্টিব্যাগার স্টক হইতে পারে। আবার অনেকেই বলতেছেন যে ব্যাংকিং সেক্টরে বাংলাদেশে সিটি ব্যাংক নেক্সট ব্যাংকিং লিডার। সো সিটি ব্যাংক নেক্সট মাল্টিব্যাগার স্টক হবে কিনা কিংবা বাংলাদেশ ব্যাংকিং সেক্টরকে লিড করতে পারবে কিনা সেটা বোঝার জন্য আমাদের তিনটা খুবই ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে। প্রথমটা হচ্ছে সিটি ব্যাংকের লাস্ট 5 বছরের ফাইন্যান্সিয়াল রেজাল্ট কি বলে এবং এই গ্রোথ যে সিটি ব্যাংক এখন করলো এই 5 বছরে সিটি ব্যাংকের গ্রোথ ড্রাইভারগুলো কি কি ছিল সেটা। সেকেন্ড যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে সিটি ব্যাংকের যদি কোনো গ্রোথ অপরচুনিটি থাকে সামনে, সে অপরচুনিটিগুলো কি এবং সিটি ব্যাংক কীভাবে সেগুলোকে কাজে লাগালে এই গ্রোথটা সামনে থাকবে সেটা। এবং 3 নম্বর যেটা লাস্ট আমরা দেখব সেটা হচ্ছে সিটি ব্যাংকের ভ্যালুয়েশন। বর্তমানে সিটি ব্যাংকের স্টক যে ভ্যালুয়েশন আছে সেটা ফিউচার বিজনেস চিন্তা করলে আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড সেই বিষয়টাও দেখার চেষ্টা করব আমাদের আজকের ভিডিওতে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। অনেকে আমাদের কাছ থেকে স্টক মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং কোম্পানির ভ্যালুয়েশন সম্পর্কে ইন ডিটেলস শিখতে চান। আপনিও যদি কিভাবে স্টক মার্কেটে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় এবং কোম্পানি ভ্যালুয়েশন ইউজ করে কিভাবে একটা স্টকের ফেয়ার ভ্যালু বের করতে হয় এসব সম্পর্কে শিখতে ইন্টারেস্টেড থাকেন, তাহলে ইনভেস্টালয়ের মার্কেট মাস্টার্স লাইভ ব্যাচটা আপনার জন্য একটা কমপ্লিট গাইডলাইন হতে পারে। ব্যাচের ডিটেলস এবং কোর্স মডিউল এই ভিডিওর পিন কমেন্ট সেকশনে আপনি পেয়ে যাবেন। মেক শিওর টু চেক ইট। আমরা যদি সিটি ব্যাংকের একটু প্রাইস হিস্ট্রিটা দেখি, দেখা যাচ্ছে এক বছর আগেও সিটি ব্যাংকের প্রাইস ছিল হচ্ছে অ্যারাউন্ড 20 টাকার আশেপাশে, কিন্তু এখন বর্তমানে যেটা 31 টাকা 32 টাকা, তার মানে এক বছরে সিটি ব্যাংকের টোটাল রিটার্ন দাঁড়াইছে 54%, হুইচ ইজ হিউজ। একটা ফান্ডামেন্টাল স্টক এক বছরে 54% রিটার্ন দেওয়া ইজ আ ভেরি বিগ থিং। কিন্তু এখন কথা হচ্ছে এই রিটার্নটা আসলে আসলো কোত্থেকে? তার মানে প্রফিট থেকে। কারণ যেহেতু সিটি ব্যাংকের প্রফিট গ্রোথ হচ্ছে এই জন্য ইনভেস্টাররা সিটি ব্যাংকে ভালো অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে। আমি যদি একটু প্রফিটেবিলিটির দিকে তাকাই, সিটি ব্যাংকের প্রফিট আফটার ট্যাক্স কিন্তু 2023-এর পর থেকে অনেক বেশি বুম করছে। 2021-22-এ এই প্রফিটটা ছিল 400-500 কোটি টাকার আশেপাশে, কিন্তু 2023-এর পরে প্রফিট গ্রোথ এক্সটেন্সিভলি বেড়ে 3 বছরে ডাবল হয়ে গেছে। 2023 সালে প্রফিট ছিল 615 কোটি টাকা মতো, আর 2025 সালে প্রফিট হয়ে গেছে 1324 কোটি টাকা। এটা কিন্তু হিউজ গ্রোথ। 2023 থেকে 2025-এর প্রফিট গ্রোথ অ্যারাউন্ড 25% মতো বলা যায়। ওকে, কারণ 3 বছরে ডাবল হয়ে গেছে। আর্নিংস পার শেয়ারও সেম। 2023 সালে যে আর্নিংস পার শেয়ার 5 টাকায় ছিল, সেই আর্নিংস পার শেয়ার 2025 সালে এসে দাঁড়াইছে 8 টাকা 71 পয়সা। ওকে, সো নেট প্রফিটের সাথে সাথে ইপিএসেরও ভালো গ্রোথ হয়েছে। এখন ব্যাংকিংয়ের ক্ষেত্রে ইপিএস, নেট প্রফিট এগুলোর গ্রোথের চেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ব্যালেন্স শিটের গ্রোথ। কারণ ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং বিজনেসে না কিংবা কোনো ধরনের সার্ভিস বিজনেসে না। ব্যাংকিং ইন্ডাস্ট্রি সম্পূর্ণ যে বিজনেসটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে ব্যালেন্স শিটের, অর্থাৎ লোন এবং ডিপোজিটের। সো সিটি ব্যাংকের গ্রোথ, আমরা যদি সিটি ব্যাংকের গ্রোথকে শুধুমাত্র প্রফিটের দিক থেকে চিন্তা করি তাহলে কিন্তু হবে না। এই গ্রোথের পিছনে ড্রাইভারগুলো কী ছিল এবং এই গ্রোথটা ব্যালেন্স শিটের দ্বারা সাপোর্ট হচ্ছে কিনা সেই জিনিসটাও দেখতে হবে। আমি যদি সিটি ব্যাংকের একটু ব্যালেন্স শিটের গ্রোথে আসি, সিটি ব্যাংকের বিগত 10 বছরের লোনের গ্রোথ অনেক অনেক ভালো ছিল। প্রতি বছরই অ্যাভারেজে সিটি ব্যাংক 10 থেকে 12%-এর লোন গ্রোথ করছে। আর যেমন আপনি দেখেন 2014 সালে সিটি ব্যাংকের লোন ছিল অ্যারাউন্ড 11,000 কোটি টাকার আশেপাশে টোটাল লোন, সেটা 2024 সালে এসে দাঁড়াইছে 44,000 কোটি টাকায়। মানে 10 বছরের লোন বুক টোটাল 4 টাইমস গ্রো করছে। সো অ্যাভারেজে বোঝা যাচ্ছে যে 10 থেকে 12%-এ গ্রো করছে। সিটি ব্যাংকের ডেপোজিট গ্রোথও মোটামুটি ভালো ছিল। ওকে, যেখানে সিটি ব্যাংক 2014 সালের টোটাল ডেপোজিট ছিল তাদের 1800 কোটি টাকা মতো, সেটা এখন বর্তমানে এসে ডেপোজিটটা দাঁড়াইছে 51,000 কোটি টাকায়। ওকে, দিস ইজ হিউজ। আমি বলবো এটা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বর্তমানে সাস্টেইন করা খুবই খুবই টাফ। এটা একটা কারণ হচ্ছে বিগত 5 বছরে আমাদের বিভিন্ন ব্যাংকগুলা দেউলিয়া হওয়ার পথে চলে গেছে, খারাপ ব্যাংকগুলো। সো এই ব্যাংকের ডেপোজিটটা এসে এখন সিটি ব্যাংকের মতো ভালো ব্যাংকগুলোতে ঢুকছে। সো সিটি ব্যাংকের ব্যালেন্স শিট দেখলে বোঝা যায় যে সিটি ব্যাংক
মোটামুটি তাদের গ্রোথ মেনটেন করে গেছে এবং এই খারাপ অবস্থায়ও এই ব্যাংকিং ইন্ডাস্ট্রির চরম দুর্দশায়ও সিটি ব্যাংকের মতো ব্যাংকগুলা ভালোই ব্যালেন্স শিটের গ্রোথ দেখাইছে। আমি যদি একটু সামনের দিকে আগাই, ব্যাংকের ব্যালেন্স শিট গ্রো করছে, দ্যাটস আ ভেরি গুড থিং, বাট ব্যাংকের ব্যালেন্স শিট কি অ্যাগ্রেসিভলি গ্রো করছে, ভালোভাবে গ্রো করছে নাকি খারাপভাবে গ্রো করছে, সেই জিনিসটা বোঝার জন্য আমাকে বুঝতে হবে ব্যাংকের এনপিএল রেশিও কেমন। কারণ একটা জিনিস দেখেন যে ধরেন আমি ব্যাংকের লোন বাড়াইলাম, ওকে, কিন্তু এই লোনটা যদি ডিফল্ট হতে থাকে তাহলে কিন্তু এই ব্যালেন্স শিটের গ্রোথ বেশি দিন টিকবে না। সো এই দিক থেকে আমাকে ব্যাংকের অ্যানালিসিসের সময় ব্যালেন্স শিটের সাথে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে নন পারফর্মিং লোন। সিটি ব্যাংকের 2015 থেকে 2019 পর্যন্ত নন পারফর্মিং লোন ছিল অ্যারাউন্ড 5 থেকে 7% মতো, যেটা অ্যাভারেজে 5 বছরের অ্যাভারেজ দাঁড়ায় 6.02%। কিন্তু 2020 থেকে 2024-এ এই নন পারফর্মিং লোন ড্রাস্টিক্যালি কমে আসছে। ম্যানেজমেন্টকে অবশ্যই কমেন্ডেবল বলতে হবে এই বিষয়টার জন্য, কারণ ম্যানেজমেন্ট খুবই পরিশ্রম করছে এই লোন এনপিএল রেশিওটাকে কমায় আনার জন্য। এখন বর্তমানে 2020 থেকে 2024-25-এর এনপিএল রেশিও অনুযায়ী সিটি ব্যাংকের অ্যাভারেজ এনপিএল রেশিও দাঁড়াচ্ছে 4.02%, যেটা ড্রাস্টিক্যালি কমে আসছে। অ্যান্ড এনপিএল রেশিও কমতে থাকা মানে হচ্ছে ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি দিন দিন ভালো হইতে থাকা, এবং অ্যাসেট কোয়ালিটি যদি ভালো হয় তাহলে ব্যাংকের প্রফিটেবিলিটি বাড়ার চান্সেস অনেক বেশি ইন ফিউচার। এখন আমি যদি সিটি ব্যাংকের এনপিএল রেশিওকে একটু ব্যাংকিং ইন্ডাস্ট্রি এনপিএল রেশিওর সাথে তুলনা করি, বাংলাদেশের বর্তমান ব্যাংকিং ইন্ডাস্ট্রি এনপিএল রেশিও, সিটি ব্যাংকের এনপিএল রেশিও ব্যাংকিং ইন্ডাস্ট্রির ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রি এনপিএল রেশিও থেকে সবসময় ভালো ছিল। 2016 থেকে আপনি 2020 পর্যন্ত দেখেন বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রির অ্যাভারেজ এনপিএল রেশিও ছিল 10%-এর কাছাকাছি। টোটাল 100 টাকা লোনের মধ্যে বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রির 10 টাকা লোন ডিফল্ট থাকতো অ্যাভারেজে। এটা 2016 থেকে 2020 পর্যন্ত। 2021 থেকে 2025-এ বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি এনপিএল রেশিও ড্রাস্টিক্যালি বেড়ে যায়। 2021 সালে যে এনপিএল রেশিও 10%-এর আশেপাশে ছিল সেটা 2025 সালে এসে 34%। মানে আপনি বুঝতে পারতেছেন, প্রতি 100 টাকা লোনের মধ্যে 33 টাকা লোনই ডিফল্ট বর্তমানে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, এবং এই ব্যাংকিং ইন্ডাস্ট্রির অ্যাভারেজ এনপিএল রেশিও দাঁড়াচ্ছে এখন 16%, কিন্তু সিটি ব্যাংকের সেটা 4 ভাগের 1 ভাগ। সিটি ব্যাংকের বর্তমানে 5 বছরের এনপিএল রেশিও অ্যাভারেজ দাঁড়াচ্ছে 4%। সো এখানে আমি অবশ্যই বলবো সিটি ব্যাংক হ্যাজ আ ভেরি বিগ পজিটিভ সাইড। এরপরে যে জিনিসটা দেখতে হবে আমাকে সেটা হচ্ছে সিটি ব্যাংকের লোন সেগমেন্ট, যে সিটি ব্যাংক আসলে কাদেরকে লোন দিচ্ছে এবং এই লোনগুলোর যে সেগমেন্টেশন, ঠিক আছে, এই সেগমেন্টেশনটা আসলে চেঞ্জ হচ্ছে কিনা। 2020 সালে সিটি ব্যাংকের টোটাল লোন ছিল হচ্ছে 26,000 কোটি টাকা, ওকে। এই 26,000 কোটি টাকার মধ্যে 50% লোনই দেওয়া হয়েছিল কর্পোরেট হাউসগুলোকে, মানে বিভিন্ন কর্পোরেট বিজনেসগুলোকে, ওকে। আর রিটেল লোন ছিল অ্যারাউন্ড 18%, এসএমই লোন ছিল 17% মতো, আর অফশোর ব্যাংকিংয়ের লোন ছিল 12% মতো। 2025 সালে যদি আমি একটু আসি, 2025 সালে লোন বুক ভালোই গ্রো করছে, 26,000 কোটি থেকে 44,000 কোটিতে আসছে। বাট সেগমেন্টেশনটা কি চেঞ্জ হয়েছে? না, সিটি ব্যাংক মোটেও কিন্তু সেগমেন্টেশনটা চেঞ্জ করে নাই। কর্পোরেট লোন আবারও 53% 2025 সালে, টোটাল লোনের মধ্যে 53% হচ্ছে কর্পোরেট লোন, 19% হচ্ছে রিটেল লোন, যেটা 2020 সালে ছিল 18% মতো, এসএমইতে 18% 2025 সালে, এবং অফশোর ব্যাংকিংয়ে মোটামুটি 9%। সো বোঝাই যাচ্ছে সিটি ব্যাংক তাদের বিজনেসের যে লোন দেওয়ার যে সেগমেন্টেশনটা, লোনের যে তাদের ম্যানেজমেন্টটা, এই লোনের ম্যানেজমেন্টটা খুব বেশি চেঞ্জ করে না। আগেও তারা 50% কর্পোরেটে দিছে, এখনও 50%-এর চেয়ে বেশি কর্পোরেটে দিচ্ছে। এটা আমার কাছে পজিটিভ একদিক থেকে, কারণটা হচ্ছে তারা তাদের লোন ম্যানেজমেন্ট স্টেবিলিটি মেনটেন করছে, লোন সেগমেন্টেশন স্টেবিলিটি মেনটেন করছে। কিন্তু এটা একদিক থেকে আমার কাছে নেগেটিভ, কারণটা হচ্ছে বাংলাদেশের মতো ওভার পপুলেটেড দেশে ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ফাস্ট, তাহলে আপনাকে রিটেল লোনে অনেক বেশি যেতে হবে, রিটেল এবং এসএমইকে ফোকাস করতে হবে, ওকে। সো এই দিক থেকে আমি বলবো যে বিগত 5 বছরে রিটেল লোনে সিটি ব্যাংকের পার্সেন্টেজ খুব একটা বাড়ে নাই, ওকে। গ্রস লোন যদি বাড়েও, যেমন 2020 সালের সিটি ব্যাংকের রিটেল লোন ছিল অ্যারাউন্ড 4,000 কোটি টাকা মতো, সেটা 2025 সালে 8,000 কোটি টাকা হয়েছে, ডাবল হয়েছে। বাট আপনি যদি ওভারঅল সেগমেন্টেশন দেখেন 18-19%ই রয়ে গেছে, যেটা 2020 সালে 18 ছিল, এখনও 2025 সালে সেটা 19%। সো সিটি ব্যাংক কিন্তু ড্রাস্টিক্যালি তাদের টোটাল লোনের পার্সেন্টেজে রিটেল এবং এসএমইকে যে খুব বেশি সেগমেন্টেশন দিচ্ছে তা কিন্তু না। সো আগামীতে যদি গ্রো করতে হয়, যদি ইকোনমির সাথে গ্রো করতে হয়, আই থিঙ্ক সিটি ব্যাংকের রিটেল লোন এবং এসএমই লোনে একটু পার্সেন্টেজ বাড়ানো উচিত এবং কর্পোরেট থেকে পার্সেন্টেজটা একটু কমায় আনা উচিত। সো এটা করলে অ্যাগ্রেসিভলি যদি নাও হয়, বাট সিটি ব্যাংকের কোর বিজনেস থেকে একটা ভালো গ্রোথ আসার চান্সেস অনেক বেশি। নেক্সট যদি আমি দেখি
একটা ব্যাংকের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ব্যাংকের কস্ট। হ্যাঁ, একটা ব্যাংকের কস্ট টু ইনকাম রেশিও দেখলে আমরা বুঝতে পারবো যে ব্যাংকটা কত এফিশিয়েন্টলি রান করা। আপনি যদি দেখেন যে একটা ব্যাংকের কস্ট টু ইনকাম রেশিও 50%-এর উপরে, তার মানে টোটাল ইনকামের 50 টাকার বেশি চলে যাচ্ছে কস্টিংয়ে। তার মানে এটা আমি বলবো খুব একটা বেশি এফিশিয়েন্ট বিজনেস না, এফিশিয়েন্ট ব্যাংকিং না। সো কস্ট টু ইনকাম রেশিও যদি আপনি 50%-এর নিচে রাখতে পারেন কনসিস্টেন্টলি, তাহলে এটা ব্যাংকের জন্য অনেক বড় একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আমরা এই জিনিসটা একটু সিটি ব্যাংকের সাথে দেখি। সিটি ব্যাংকের 2020 সালে কস্ট টু ইনকাম রেশিও ছিল 57% মতো, মানে প্রতি 100 টাকায় তাদের 57 টাকা খরচ হতো। এখন 2024 সালে সেটা চলে আসছে 41%-এ। ম্যানেজমেন্ট কস্ট কমানোর জন্য অনেক বেশি এফোর্ট দিছে। বোঝাই যাচ্ছে ম্যানেজমেন্ট চেষ্টা করছে বিগত 5 বছরে ব্যাংকিং সার্ভিসগুলোকে অনেক বেশি এফিশিয়েন্ট করা যায় কিনা, কস্ট কমানো যায় কিনা। সো কস্ট কমাইলে প্রফিটে অবশ্যই একটা গ্রোথ দেখা যাবে। সো আমি বলবো কস্ট টু ইনকাম রেশিও অনুযায়ী সিটি ব্যাংক বিগত 5 বছরে অনেক অনেক ভালো কাজ করছে। ব্যাংকের ক্ষেত্রে লো কস্টে ডিপোজিট আনা, যেটাকে আমরা কাসা বলি, কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট, যেখানে খুব বেশি ইন্টারেস্ট দিতে হয় না, এইটা যদি ব্যাংকের কাসা ডিপোজিট জন্য অনেক বেশি থাকে তাহলে ব্যাংকের জন্য একটা অনেক ভালো দিক, কারণ তাহলে ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিনটা অনেক বাড়ে। সো এখানে দেখা যাচ্ছে যে সিটি ব্যাংকের কাসা ডিপোজিট ছিল 2020 সালে 10,400 কোটি টাকা, মানে টোটাল ডিপোজিটের মধ্যে 10,400 কোটি টাকাই ছিল কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্টে। সেটা 2024 সালে চলে আসছে 23,100 কোটি টাকায়, মানে প্রায় আড়াই গুণ হয়েছে। কাসা রেশিও যদি আপনি দেখেন 2020 সালে সিটি ব্যাংকের টোটাল কাসা রেশিও ছিল 41%, মানে টোটাল 100% ডিপোজিটের মধ্যে 41%ই ছিল কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্টে। সেটা 2024 সালে হয়ে গেছে 45%, বাড়ছে। সো কাসা রেশিও বাড়া মানে হচ্ছে দিস ইজ আ পজিটিভ সাইন। কাসা রেশিও বাড়া মানে হচ্ছে ব্যাংক লো কস্ট ফান্ডগুলো আরও বেশি নিচ্ছে, এবং লো কস্ট ফান্ড বেশি নেওয়া মানে হচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট মার্জিন বাড়ার একটা চান্স আছে, এবং এটা আমরা দেখবো যে ইন্টারেস্ট মার্জিন আসলে বাড়ছে কিনা। সাধারণত একটা ব্যাংকের জন্য যদি কাসা রেশিও 30%-এর উপরে থাকে তাহলে আমরা বলতে পারবো যে দ্য ব্যাংকিং বিজনেস ইজ ইন আ বেটার শেপ। কিন্তু কাসা রেশিও যদি 40-50% থাকে তাহলে দিস ইজ বেস্ট, এটা খুবই ভালো। একটা ব্যাংক যদি তাদের টোটাল ডিপোজিটের 40-50% কাসাতে রাখতে পারে তাহলে তাদের কস্ট অফ ফান্ড অনেক কমে যায়, অ্যান্ড এটা আলটিমেটলি প্রফিটেবিলিটি এবং এফিসিয়েন্সিকে গ্রো করার জন্য খুব বেশি কাজ করে। আপনি দেখেন কাসা ডিপোজিট, কাসা রেশিও যেভাবে বাড়ছে, আমি আপনাকে বলছিলাম যে কাসা রেশিও যদি বাড়ে তাহলে ব্যাংকের ইন্টারেস্ট মার্জিন অবশ্যই বাড়বে। সেটা হয়েছে কিনা, 2020 সালে ব্যাংকের টোটাল নেট ইন্টারেস্ট ইনকাম ছিল 836 কোটি টাকা, 836 ক্রোর্স। সেটা কিন্তু 2024 সালে ডাবল হয়ে গেছে, 1400 ক্রোর্সে চলে আসছে। ওকে, সো ডাবল হয়েছে। আমার কথা হচ্ছে সেটা না, নেট ইন্টারেস্ট মার্জিন বাড়ছে কিনা। দেখেন 2020 সালে যেখানে ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিন ছিল 3.70%, সেখানে 2024 সালে ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিন 5%। ব্যাংক কিন্তু প্রায় 13% মতো নেট ইন্টারেস্ট মার্জিন বাড়াইছে। সো যেসব ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিন 4%-এর উপরে থাকে সেগুলোকে খুবই খুবই এফিশিয়েন্ট ব্যাংক বলা যায়। ওকে, তাদের কস্ট অফ ফান্ড অনেক কম এবং সেজন্যই তাদের এফিসিয়েন্সি এবং প্রফিটেবিলিটি রেশিও অনেক হাই থাকে, যেটা সিটি ব্যাংকের। আরেকটা বড় বিষয় হচ্ছে এখানে ব্যাংকের এফিসিয়েন্সি বোঝার জন্য যে জিনিসটা আমার জন্য সবচেয়ে দরকার সেটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন অ্যাসেটস। সাধারণত যেসব ব্যাংকের রিটার্ন অন ইকুইটি 15%-এর আশেপাশে থাকে তাদেরকে আমরা ভালো ব্যাংক বলি, এবং যাদের রিটার্ন অন অ্যাসেটস 1%-এর উপরে থাকে তাদেরকে আমরা ভালো ব্যাংক বলি। সিটি ব্যাংকের বিগত 5 বছরের রিটার্ন অন ইকুইটি দেখা যাচ্ছে সবসময় 15%-এর উপরে ছিল, মোটামুটি 15%-এর আশেপাশে এবং উপরে ছিল। 2024 সালে খুব বেশি প্রফিট গ্রোথ হওয়ার কারণে তাদের রিটার্ন অন ইকুইটি 26%-এর উপরে চলে গেছে। এটা এক্সেপশনালি ভালো, এক্সেপশনালি ওয়েল, বাট দ্য থিং ইজ অ্যাভারেজ যদি আমি চিন্তা করি সবসময় 20%-এর আশেপাশে ছিল। ওকে, তাহলে রিটার্ন অন ইকুইটি 15%-এর উপরে থাকা মানে হচ্ছে সিটি ব্যাংক ভেরি এফিশিয়েন্ট একটা ব্যাংক। আর রিটার্ন অন অ্যাসেটস সিটি ব্যাংকের কখনোই 1%-এর নিচে যায় নাই। তার মানে সিটি ব্যাংক তাদের অ্যাসেটগুলোকে খুব ভালোভাবে কাজে লাগাইছে, লোনগুলোকে খুব ভালোভাবে কাজে লাগাইছে, এবং তাদের অ্যাসেট কোয়ালিটি অনেক ভালো। এনপিএল রেশিও যদি বেড়ে যায়, আমরা যে এনপিএল রেশিওটা দেখলাম, এই এনপিএল রেশিও যদি বেড়ে যায় তাহলে রিটার্ন অন অ্যাসেটস অনেক কমে আসবে। সাধারণত যেসব ব্যাংকের এনপিএল রেশিও অনেক হাই, অ্যারাউন্ড ধরেন 5%-এর উপরে, 10%-এর কাছাকাছি অথবা 10%-এর উপরে, তাদের সাধারণত দেখবেন রিটার্ন অন অ্যাসেটস থাকবে 1%-এর নিচে। হ্যাঁ, দ্যাট মিনস ওই ব্যাংকগুলো এফিশিয়েন্ট না, অথবা ওই ব্যাংকগুলোর অ্যাসেট কোয়ালিটি খুব বাজে। এই কারণে আলটিমেটলি এই বাজে অ্যাসেট কোয়ালিটিটা তাদের প্রফিটেবিলিটি রেশিওতে গিয়ে হিট করে। সো সিটি ব্যাংকের ক্ষেত্রে এই জিনিসটা না। সো সিটি ব্যাংকের বিগত 5 বছরের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স দেখে আমরা যেটা বুঝতেছি যে সিটি ব্যাংক
বিগত 5 বছরে অনেক বেশি গ্রো করছে এবং তাদের ফাইন্যান্সিয়াল প্যারামিটার্সগুলো খুব ভালো পজিশনে ছিল বিগত 5 বছরে। সিটি ব্যাংকের বিগত 5 বছরের ফাইন্যান্সিয়ালস তো আমরা দেখলাম এবং এই 5 বছরের ফাইন্যান্সিয়ালস দেখে আমরা মোটামুটি এই জিনিসটা বুঝতে পারতেছি যে সিটি ব্যাংক ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে মোটামুটি স্টেবল এবং খুব ভালো পারফরমেন্সে ছিল 2020 থেকে 2025 পর্যন্ত। এখন কথা হচ্ছে সিটি ব্যাংকের নেক্সট গ্রোথ অপরচুনিটিগুলো কি হবে? সিটি ব্যাংক কি গ্রো করবে আগামী 5 বছর? এবং যদি গ্রো করে তাহলে তাদের গ্রোথ ভ্যালু এবং ড্রাইভারগুলো কি থাকবে সেটাও দেখা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটার জন্য আমাদেরকে দেখতে হবে যে সিটি ব্যাংকের আগের গ্রোথ ড্রাইভারগুলো আসলে কি কি ছিল। 2015 থেকে 2019 পর্যন্ত সিটি ব্যাংকের অপারেটিং ইনকাম গ্রো করছে 550 ক্রোর্স এবং এই অপারেটিং ইনকামের যে গ্রোথটা হয়েছে এই গ্রোথটার পিছনে 97% কন্ট্রিবিউশন ছিল ব্যাংকের কোর বিজনেসে, হ্যাঁ, ইন্টারেস্ট ইনকামের। কিন্তু 2020 থেকে 2024 সালে সিটি ব্যাংকের অপারেটিং ইনকাম গ্রো করছে 2200 কোটি টাকা, যেটা 2015 থেকে 2019-এর তুলনায় 4 গুণ বেশি। কিন্তু 2020 থেকে 2024-এ যে অপারেটিং ইনকামটা গ্রো করলো এটার পিছনে কিন্তু মেইন ড্রাইভার তাদের কোর ব্যাংকিং বিজনেস ছিল না। কোর ব্যাংকিং বিজনেস কিংবা ইন্টারেস্ট ইনকামের কন্ট্রিবিউশন ছিল মাত্র 27%। 2020 থেকে 2024-এর টোটাল গ্রোথ ভ্যালু ড্রাইভার ছিল কে জানেন? ইনভেস্টমেন্ট ইনকাম। হ্যাঁ, সিটি ব্যাংকের ইনভেস্টমেন্ট ইনকামের 57% কন্ট্রিবিউশন ছিল 2020 থেকে 2024-এর গ্রোথে। এখন প্রশ্ন হচ্ছে এই গ্রোথটা কি মেনটেন করবে কিনা। দেখেন, বাংলাদেশে যদি ইন্টারেস্ট রেট কমে আসে তাহলে সিটি ব্যাংক যে ইনভেস্টমেন্ট ইনকাম থেকে এত বেশি গ্রোথ আনতেছে সেটা কিন্তু সামনে 5 বছরে পসিবল হবে না। সো সিটি ব্যাংকে কিন্তু তাদের অল্টারনেট সোর্সেস খুঁজতে হবে যে সামনে গ্রোথ আনার। এখন কথা হচ্ছে সামনের সিটি ব্যাংকের যে গ্রোথটা হবে সেই গ্রোথটা আসলে কোন জায়গা থেকে আসতে পারে। আমাদের অ্যানালাইসিস অনুযায়ী সিটি ব্যাংকের সবচেয়ে বড় দুইটা কারণ হবে নেক্সট 5 বছরের গ্রোথের, সেটা হচ্ছে এসএমই এবং রিটেল ফাইন্যান্সিং, সেকেন্ড হচ্ছে ডিজিটাল ইকোসিস্টেম। হ্যাঁ, সিটি ব্যাংকের ম্যানেজমেন্ট কমপ্লিটলি ডিজিটাল ইকোসিস্টেমের উপর অনেক বেশি এমফেসিস দিচ্ছে। আপনাকে একটা কথা বলে রাখি, সিটি ব্যাংকের যে ডিজিটাল অ্যাপটা আছে, ডিজিটাল ব্যাংকিং অ্যাপটা সিটি টাচ, এটা 2024 সালে মোট 1 লাখ কোটি টাকা ট্রানজ্যাকশন ক্রস করছে, যেটা বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য এবং ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য অনেক বড় একটা মাইলস্টোন। সিটি ব্যাংক এখন তাদের অনেক বড় ইনভেস্টমেন্ট করতেছে ডিজিটাল ব্যাংকিং প্রসপেক্টগুলোতে। এবং আরও একটা বড় বিষয় হচ্ছে সামনে যদি কোর ব্যাংকিং থেকে রেভিনিউ আনতে হয়, কোর ব্যাংকিং থেকে ইনকাম গ্রোথ আনতে হয়, তাহলে সিটি ব্যাংকের রিটেল এবং এসএমই ফাইন্যান্সিংয়ের দিকে অনেক বেশি নজর দিতে হবে। আমরা সিটি ব্যাংকের লোন সেগমেন্টেশনে দেখলাম যে সিটি ব্যাংকের এখন পর্যন্ত লোন বুক এবং অ্যাসেট বেস অনেকটুকু কর্পোরেট লোনের উপরই কনসেন্ট্রেটেড, রিটেলে এবং এসএমইতে খুবই কম। সো রিটেল এবং এসএমইতে যদি সিটি ব্যাংক ঢুকতে পারে তাহলে কিন্তু এখানে একটা অনেক বড় গ্রোথ অপরচুনিটি আছে। সো হিয়ার ইজ আওয়ার থট, সামনে যদি আগামী 5 বছর বাংলাদেশে অনেক আনব্যাংকড পপুলেশন আছে, এই আনব্যাংকড পপুলেশনগুলোকে রিটেল সার্ভিসের মধ্যে যদি সিটি ব্যাংক আনতে পারে এবং অনেকগুলো মানুষেরকে যদি রিটেল লোন দিতে পারে তাহলে এই রিটেল লোন থেকে সিটি ব্যাংকের অনেক বড় একটা গ্রোথ আসতে পারে। এবং সেই সাথে যদি ডিজিটাল ব্যাংকিং ঠিকমতো কাজ করে, সিমলেস ব্যাংকিং এবং কাস্টমার অ্যাকুইজিশন যদি ঠিকমতো কাজ করে তাহলে দেয়ার ইজ আ বিগ অপরচুনিটি ফর সিটি ব্যাংক ইন দ্য নেক্সট 5 ইয়ার্স। এখন প্রশ্ন হচ্ছে সিটি ব্যাংকের তো গ্রোথ নিয়ে আমরা কথা বললামই, কথা হচ্ছে সিটি ব্যাংকের বর্তমানে যে শেয়ার প্রাইসটা আছে, যে স্টক প্রাইস আছে, সে স্টক প্রাইসটা আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালু। সিটি ব্যাংকের শেয়ারের আন্ডার ভ্যালুয়েশন কিংবা ওভার ভ্যালুয়েশন বোঝার জন্য আমরা দুইটা প্যারামিটার ইউজ করতে পারি, একটা হচ্ছে পি রেশিও আর একটা হচ্ছে পিবি রেশিও। পি রেশিও মানে হচ্ছে প্রাইস টু আর্নিংস রেশিও, আর একটা পিবি রেশিও মানে হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু অথবা প্রাইস টু নেট অ্যাসেট ভ্যালু। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনি যদি 2015-এর পর থেকে 2020 পর্যন্ত দেখেন সিটি ব্যাংকের অ্যাভারেজ পি রেশিও ছিল অ্যারাউন্ড 9.4 কিংবা 10-এর আশেপাশে। বর্তমানে সিটি ব্যাংকের যে ইপিএস আসছে 2025 সালে মানে 8.71, সেটা যদি আমি সিটি ব্যাংকের হিস্টোরিক্যাল অ্যাভারেজ পি সাথে মাল্টিপ্লাই করি উইচ ইজ 9 and 10, তাহলে সিটি ব্যাংকের ফেয়ার প্রাইস যাবে হচ্ছে অ্যারাউন্ড 70-80 টাকায়। কিন্তু সিটি ব্যাংকের বর্তমানে বিগত 5 বছরের অ্যাভারেজ পি রেশিও ছিল অ্যারাউন্ড 4.56, যেটা এর আগের 5 বছরের তুলনায় হিস্টোরিক্যাল অ্যাভারেজের তুলনায় অনেক কম। সো আমরা জানি যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর কিন্তু মোটামুটি একটা খারাপ অবস্থা দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের ব্যাংকিং সেক্টর মোটামুটি নেগেটিভের দিকে আছে। এই জন্যই ব্যাংকিং নিয়ে মানুষের পারসেপশন অনেক খারাপ হয়ে গেছে। এই জন্যই সিটি ব্যাংকের মতো ভালো ভালো ব্যাংকগুলোর পি রেশিও অনেক কমে আসছে। বাট এটা যদি আগের মতো হিস্টোরিক্যাল অ্যাভারেজে চলে যায় 9-10-এর আশেপাশে, তাহলে সিটি ব্যাংকের শেয়ার প্রাইস অ্যারাউন্ড 70 থেকে 80 হয়ে যেতে পারে, এটা আমাদের অ্যাজাম্পশন। আর একটা বড় বিষয় হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু। ব্যাংকিং স্টককে যদি আপনি ভ্যালুয়েশন করতে চান তাহলে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে নেট অ্যাসেট ভ্যালুর তুলনায় কত বেশি প্রাইসটা।
আপনার যদি নেট অ্যাসেট ভ্যালুর তুলনায় 2 টাইমসের বেশি থাকে তাহলে আমরা ওই ব্যাংকে ওভার ভ্যালুড বলি। সিটি ব্যাংকের প্রাইস টু বুক ভ্যালু ছিল 2015 থেকে 2020 পর্যন্ত অ্যারাউন্ড 1.5 মতো, কিন্তু 2021 থেকে শুরু করলে বর্তমান পর্যন্ত সিটি ব্যাংকের প্রাইস টু বুক ভ্যালু দাঁড়াচ্ছে 0.68 অ্যাভারেজে, মানে একেরও কম। সো একের নিচে যদি থাকে এবং ব্যাংক যদি গ্রোতে থাকে তাহলে ওই ব্যাংকের শেয়ার প্রাইসকে মোটামুটি আন্ডার ভ্যালুড বলা যায়। সো যেহেতু সিটি ব্যাংকের প্রাইস টু বুক ভ্যালু এখনও একের নিচে আছে তাহলে মোটামুটি বলা যায় যে বর্তমান প্রাইসে সিটি ব্যাংক আন্ডার ভ্যালুড। সো সিটি ব্যাংকের প্রাইস অ্যাটলিস্ট 1.5 প্রাইস টু বুক ভ্যালু যদি থাকে তাহলে আমরা বলতে পারি যে সিটি ব্যাংকের প্রাইস হওয়া উচিত 50-60 টাকা মতো। সো উইচ ইজ ভেরি ক্লোজ টু দ্য PE1, যেটা আমরা 78-এ বলতেছি। সো এটা সম্পূর্ণ অ্যাজাম্পশন, এটা আমরা হিস্ট্রিক্যাল অ্যাভারেজ PE রেশিও এবং PB রেশিওর চিন্তা করেই করছি, বাট এটা কোনো ধরনের ইনভেস্টমেন্ট অ্যাডভাইস কিংবা কোনো ধরনের ইনভেস্টমেন্ট রিকমেন্ডেশন না। সিটি ব্যাংকে আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে আপনার নিজের অ্যানালাইসিস করতে হবে। সো দ্যাটস অল ফ্রম আওয়ার সাইড। আপনি যদি এরকম আরও অ্যানালাইসিস চান, আরও বিভিন্ন ব্যাংকের অ্যানালাইসিস চান, আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন।